আসসালামু আলাইকুম বন্ধুরা। বরাবর মতোই আছি আমি আরজানিল। বন্ধুরা, আজকে একটি চমৎকার সুন্দর ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি হলো মাছ ধরার ভৌতিক ঘটনা। অনেকে শুনতে চান গ্রাম অঞ্চলে মাছ ধরতে যে ভৌতিক অভিজ্ঞতাগুলো হয়েছে, সেগুলো শোনার জন্য অনুরোধ করেন। তো বন্ধুরা, এমনই একটা ঘটনা লিখে পাঠিয়েছেন সুনামগঞ্জ থেকে আবির ভাই। আবির ভাই যে ঘটনাটা লিখে পাঠিয়েছে, আমি আর বেশি কথা বলব না। চলুন তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই আমি পড়ছি। বাংলাদেশের গ্রাম অঞ্চলের মাছ ধরা শুধু একটা পেশা নয়, বরং এটি একটি ঐতিহ্য এবং অনেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে কখনো কখনো মাছ ধরার এই নিরীহ কাজটি ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে পারে। এই গল্পটি এমনই একটি অদ্ভুত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার, যা ঘটেছিল সুনামগঞ্জ জেলার এক প্রত্যন্ত হাওরের মাঝে। ১৯৬০ সালের দিকের কথা, শীতকাল, তাই হাওরের পানি বেশ কম। আব্দুল কাইম, যিনি গ্রামের এক অভিজ্ঞ জেলে, সেদিন সন্ধ্যায় তার দুই সহযোগী মিজান এবং নাসিরকে নিয়ে মাছ ধরার পরিকল্পনা করেন। শোনা গিয়েছিল হাওরের একটি নির্দিষ্ট জায়গায় প্রচুর বড় মাছ ধরা পড়েছে, কিন্তু সে জায়গাটি নিয়ে গ্রামের মানুষদের মধ্যে কিছুটা ভীতিকর গল্প প্রচলন ছিল। কথিত আছে সে জায়গায় রাত হলে অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যায়, আর যারা সেখানে যায় তারা হয়তো ফিরে আসে না। কায়ুম এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি দৃঢ়চিত্তে বললেন, গুজবগুলো শুনে জীবন চলবো না রে, পেটের দায়ে কাজ করতেই হইব। মিজান এবং নাসের সাহস নিয়ে তার সঙ্গে যেতে রাজি হলো। রাত তখন ৯টা। একটি কাঠের নৌকা নিয়ে রওনা হন তারা। চারিদিকে ঘন কুয়াশা আর হাওরের নিস্তব্ধতা যেন পরিবেশকে আরও বেশ রহস্যময় করে তুলেছিল। বাতাসে ভেসে আসছিল শীতের কাঁপুনি। নৌকা এগিয়ে যেতে যেতে তারা দেখতে পেল চারিপাশে কেবল কচুরি পানা আর পানির ঢেউ। কায়ুম তাদের জায়গাটি চিহ্নিত করে বলেন, এই জায়গাতেই বেশি মাছ পাওয়ার কথা, তোরা জাল ফেল, আমি নৌকা সামলাই। মিজান আর নাসের জাল ফেললো, আর অপেক্ষা শুরু হলো। প্রথম কয়েক মিনিটের মধ্যেই জালে প্রচুর মাছ ধরা পড়লো। মিজান চিৎকার করে বলল, ভাই, এত বড় বড় মাছ! আজ বুঝি আমাদের কপাল খুললে গেল। সবাই আনন্দে কাজ করতে লাগলো, কিন্তু রাত যখন আরো গভীর হতে লাগলো, তখন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আচমকা কাইয়ুম দেখলেন পানির উপরে একটা সাদা ছায়ার মতো কিছু ভেসে বেড়াচ্ছে। তিনি ভেবেছিলেন হয়তো এটা কচুরিপানার স্তূপ, কিন্তু একটু ভালো করে তাকাতেই দেখা গেল সেটি একটি নারী আকৃতির মতো। সে নৌকার পাশ দিয়ে হাওরের পানির মধ্যে ভেসে যাচ্ছে। কাইয়ুম ভয় পেয়ে গেলেন। তিনি মিজান আর নাসেরকে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু মুখে যেন শব্দ বের হচ্ছিল না। মিজানই প্রথম ভয়ঙ্কর আওয়াজটি শুনতে পেল। আওয়াজটি যেন কারোর কান্নার মতো, কিন্তু স্বাভাবিকভাবে করুণ আর জোরালো। মিজান আর নাসের নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, ভাই, কিছু একটা ঠিক নেই, আমরা এখানে বেশি সময় থাকা উচিত হবে না। কায়ুম তখন নিজেকে সামলে বললেন, কুসংস্কার, ভয় পাস কেন? মাছ ধর, আমরা এখানে সকাল হওয়ার আগেই ফিরে যাবো। কিন্তু ভয়ের পরিবেশ আরও গাঢ় হয়ে উঠল। নৌকা আচমকা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। চারপাশের পানি যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা আলোড়িত হচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই সেই সাদা পোশাক পরা ছায়াটি নৌকার কাছে এসে দাঁড়ালো। এবার তারা স্পষ্ট দেখতে পেল সে একটি মেয়ে, যার চুল লম্বা আর ভেজা, কিন্তু তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের ফাঁকা। মিজান আর নাসের চিৎকার করে উঠে নৌকার এক প্রান্তে গুটিসুটি মেরে বসে পড়ল। মেয়েটি একটি বিষণ্ণ কণ্ঠে বলল, আমার জায়গা কেন এসেছো? তোমরা কি জানো না আমি এখানে থাকি? তার কণ্ঠ যেন হাওরে বাতাসে মিশে আরো ভয়াবহ হয়ে উঠল। কায়ুম তখন নিজেকে সামলে বললেন, আমরা অপরাধ করেছি, মাফ করে দাও, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারা দ্রুত জাল উঠিয়ে নৌকা ঘেরানোর চেষ্টা করলো, কিন্তু নৌকা যেন আর নড়ছিলই না। পানির ভিতর থেকে কে যেন শক্ত করে নৌকাটি ধরে রেখেছে। তিনজন প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। মেয়েটি তখনও তাদের দিকে তাকিয়েই ছিল, তার ঠোঁটে একটি ঠান্ডা হাসি।
অবশেষে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। নৌকা যেন হঠাৎই মুক্তি হয়ে গেল। তারা সেখান থেকে প্রাণপণে পালিয়ে গেল। কাইয়ুম, মিজান এবং নাসের যখন ভোরের আলো ফুটতে গ্রামে ফিরে আসে, তখন তাদের চেহারায় স্পষ্ট ছিল তারা কতটা ভীতু। পুরো ঘটনা গ্রামের কারোর কাছে ঠিকঠাক বলতে পারেনি তারা। শুধু কাইয়ুম বলছিলেন, হাওরের ওই জায়গায় আর যেন কেউ কখনো না যায়। এটা মানুষের জায়গা না। কায়েমের কথা গ্রামের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রহমত আলী নামে গ্রামের এক প্রবীণ ব্যক্তি, যিনি বহু পুরনো কাহিনী জানেন, তাদের ডেকে বললেন, ওই জায়গা নিয়ে অনেক দিন ধরেই শোনা যায় তোমরা যা দেখছো তার পিছনে একটি গল্প আছে। রহমত আলী বলতে শুরু করলে, বহু বছর আগে এটা হাওরের পাড়েই মেহেরুন নামে এক মেয়ে পরিবার বাস করত। তারা খুব দারিদ্র ছিল এবং মাছ ধরে দিন কাটাতো। কিন্তু মেহেরুন ছিল অত্যন্ত সুন্দরী, যার কারণে গ্রামের ধনী জমিদার কুনজর পড়ে যায় তার উপর। জমিদার মেহেরুনকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে। এই অপমান সহ্য না করতে পেরে জমিদার তার লোকজন নিয়ে মেয়েটির পরিবারকে নির্মমভাবে হত্যা করে এবং মেহেরুনকে হাওরের মাঝখানে নিয়ে ধর্ষণ করে তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়। এরপর থেকেই রাত হলেই সেই জায়গায় অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। অনেকে দাবি করে সেখানে এক সাদা পোশাকের মেয়েকে ভেসে বেড়াতে দেখা যায়। যে ওইখানে গেছে সে আর স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেনি। কায়ুম, মিজান এবং নাসের এই গল্প শুনে আরও আতঙ্কিত হয়ে পড়ে। তবে সমস্যা এখানে শেষ হয়নি। কয়েকদিন পর মিজান হঠাৎই নিখোঁজ হয়ে গেল। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুরো গ্রাম মিলে তাকে খুঁজতে বের হলো। পরের দিন সকালে মিজানের নিথর দেহ হাওরের পানিতে ভেসে উঠল। তার মুখে তীব্র আতঙ্কের ছাপ আর শরীর কেমন ঠান্ডা হয়েছিল, যেন সে মৃত্যুর আগে কিছু ভীষণ ভয়ঙ্কর দেখেছে। মিজানের মৃত্যু গ্রামের মানুষকে ভীষণ আতঙ্কিত করে তোলে। কায়ুম এবং নাসের নিজেদের অপরাধী মনে করতেন শুরু থেকেই। তারা বলল, আমরা যা দেখেছি সেটাই হয়তো আমাদের এই শাস্তি এনে দিয়েছে। মিজানের মৃত্যুর পর রহমত আলী বললেন, মেহেরুনের আত্মা শান্তি পায়নি। যতদিন তার প্রতি হওয়া অত্যাচারের প্রতিশোধ না হবে ততদিন এই অভিশাপ চলতেই থাকবে। কায়ুম এবার সিদ্ধান্ত নিলেন, তিনি যাই হোক এই অভিশাপ থেকে মুক্তি পেতে চেষ্টা করবেন। রহমত আলী তাদের পরামর্শ দিলেন, তোমরা যদি সাহস দেখাতে পারো তবে হাওরের সেই জায়গায় গিয়ে তার আত্মার কাছে ক্ষমা চাও, তার আত্মার জন্য দোয়া করো। এক শীতল রাতে কায়ুম, নাসের এবং গ্রামের আরও দুজন সাহসী যুবক মিলে নৌকা নিয়ে হাওরের সেই জায়গায় গেল। তারা সাথে করে নিয়ে কিছু পবিত্র তাবিজ আর কোরআনের আয়াত নিয়ে গিয়েছিল। যখন তারা জায়গাটিতে পৌঁছালো, চারপাশে ভৌতিক নীরবতা। হঠাৎ করেই কুয়াশার ভিতর থেকে সেই সাদা ছায়াটি দেখা দিল। এবার সবাই স্পষ্টই দেখতে পেল একটি মেয়ে, যার লম্বা ভেজা চুল এবং চোখের গভীর শূন্যতা বিরাজমান। মেয়ে এবার এক ঝটকায় ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তার চোখ দুটো গভীর লাল হয়ে গেল এবং সে তাদের দিকে চিৎকার করে বলল, আমার প্রতিশোধ চাই। যারা আমার জীবন নষ্ট করেছে তাদের রক্ত আমি চাই। তারা ভয়ে জড়সড় হয়ে গেল। কায়ুম তাড়াতাড়ি বলে উঠল, আমরা ক্ষমা প্রার্থী, আমাদেরকে মাফ করো। আমরা তোমার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে এসেছি, আমাদের কিন্তু দয়া করো। তাদের একজন পবিত্র কোরআনের আয়াত পড়া শুরু করলো। মেহেরুনের চেহারা ধীরে ধীরে শান্ত হতে থাকলো। তার গলায় এবার করুণ হয়ে উঠল। তোমাদের অন্যায় ছিল না, কিন্তু যারা করেছিল আমার সাথে সেই নির্মম পরিস্থিতি, আমার পরিবারকে হত্যা করেছে, তাদের আমি শাস্তি চাই, শাস্তি চাই। তারা সেদিন জীবিত ফিরে আসতে পারলেও মেহেরুনের আত্মার মুক্তির কোনো স্থায়ী সমাধান হয়নি। কায়ুম এবার সিদ্ধান্ত নিলেন গ্রামের মুরব্বিদের নিয়ে আলোচনা করে জমিদারের পরিবার সম্পর্কে খোঁজ করবেন এবং কোনো উপায়ে এই অভিশাপের চূড়ান্ত সমাধান করবেন। মেহেরুনের আত্মার করুণ আহ্বান শোনার পর কায়ুম, নাসের এবং রহমত আলী গ্রামের মুরব্বিদের সঙ্গে আলোচনা করলেন। রহমত আলী বললেন, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে জমিদারের পরিবারের বংশধরদেরকে খুঁজে বের করতে হবে, তাদের শাস্তি দিতে হবে, অথবা মেহেরুনের আত্মার কাছে তাদের ক্ষমা চাইতে হবে। তা না হলে এই অভিশাপ থেকে কখনোই মুক্তি পাওয়া যাবে না।
কায়েমের নেতৃত্বে কয়েকজন যুবক জমিদারের পরিবার সন্ধান করতে গ্রাম থেকে কয়েক মাইল দূরে শহরে রওনা দিল। কারণ প্রায় ২০ বছর আগে জমিদারের পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল। শহরে গিয়ে কাইয়ুমরা জানতে পারল জমিদারের পরিবার খুব ধনী এবং প্রভাবশালী। তবে জমিদারের বংশধরদের মধ্যে অনেকেই অদ্ভুতভাবে মারা গেছে। স্থানীয় কিছু লোক বলল তাদের বাড়িতে যেন অভিশাপ লেগে আছে, কেউ খুব বেশি দিন টিকে থাকতে পারে না। শেষ পর্যন্ত কায়েমরা জমিদারের একমাত্র জীবিত নাতি রাশেদের খোঁজ পেল। রাশেদ একজন ব্যবসায়ী যার বয়স ছিল ৩৫ বছর। কায়েমরা তাকে পুরো ঘটনা জানালো এবং তার পূর্বপুরুষদের অন্যায়ের কথা তুলে ধরল। প্রথমে রাশেদ এভাবে কথা বিশ্বাস করতে চায়নি, তবে যখন তারা মিজানের মৃত্যুর কথা এবং হাওরের ঘটনাগুলো বর্ণনা করলো তখন রাশেদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ছোটবেলা থেকেই শুনেছি আমার দাদার জীবনে অনেক পাপ ছিল। আমি যা করতে পারি তা হলো তাদের জন্য ক্ষমা চাওয়া। গ্রামে ফিরে এসে রাশেদ সিদ্ধান্ত নিল সে নিজে হাওরে গিয়ে মেহেরুনের আত্মার কাছে ক্ষমা চাইবে। রহমত আলী এবং গ্রামের অন্যান্য মুরব্বীরা তাকে সাহস জোগাল, তবে তারা তাকে পবিত্র কোরআনের আয়াত পড়ার পরামর্শ দিল এবং কিছু তাবিজ সঙ্গে নিয়ে যেতে উপদেশ দিলেন। এক রাতে রাশেদ, কায়েম, নাসের এবং আরও দুজন সাহসী যুবক নৌকো নিয়ে হাওড়ের সেই জায়গায় রওনা দিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ আরও অদ্ভুত হতে শুরু করলো। চারপাশে ঘন কুয়াশা আর পানির উপর থেকে হালকা সাদা ছায়ার মতো কিছু ভেসে বেড়াচ্ছিল। ঠিক মধ্যরাতের দিকে হঠাৎ সেই সাদা ছায়াটি স্পষ্ট হয়ে উঠল। এবারও মেহরুনের আত্মা তাদের সামনে উপস্থিত হলো। তার লম্বা ভেজা চুল আর ফাঁকা চোখ দেখে রাশেদ ভয় পেলেও সাহস ধরে এগিয়ে গেল। রাশেদ কাঁপা গলায় বলল, আমি ক্ষমা প্রার্থী। আমার পূর্বপুরুষরা যা করেছে তার জন্য আমি খুবই দুঃখিত, আমাকে মাফ করে দাও। ভয়ঙ্কর ঘটনা এবং প্রতিশোধের দাবি। মেহেরুনের আত্মা হঠাৎই ভয়ঙ্কর রূপ নিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। সে চিৎকার করে বলল, ক্ষমা চাইলেই কি আমার মৃত্যু ভুলে যেতে পারবো? যারা আমার পরিবারকে হত্যা করেছিল তাদের বংশধরদের রক্ত চাই আমি, রক্ত। হাওরের পানি প্রচণ্ড ঢেউয়ে ভরে উঠল আর নৌকা যেন ভেঙে যাবে এমন মনে হলো। রাশেদ দ্রুত পবিত্র কোরআনের আয়াত পড়া শুরু করলো। ধীরে ধীরে মেহেরুনের আত্মা শান্ত হয়ে যেতে লাগলো। তবে যাওয়ার আগে সে বলল, তোমরা আমাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু আমার অভিশাপ সহজে মোছা যাবে না। যতদিন না আমার আত্মা পুরোপুরি মুক্তি পাবে ততদিন ওই জায়গায় কেউ নিরাপদ থাকবে না। যতদিন আমি আমার ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ না নিতে পারবো ততদিন আমি থামবো না। তারা জীবিত অবস্থায় গ্রামেই ফিরে গেল। তবে রাশেদ জানতো মেহেরুনের আত্মা শান্তি পুরোপুরি হয়নি। সে প্রতিশ্রুতি দিল মেহেরুন এবং তার পরিবারের জন্য দান খয়রাত করবে এবং তার আত্মার জন্য বিশেষ দোয়ার আয়োজন করবে। রাশেদের এই উদ্যোগে গ্রামের লোকেরা একসঙ্গে দোয়ার আয়োজন করলো। তবে গ্রামের মানুষ এখনও সেই হাওর থেকে দূরে থাকে। হাওরের পানি এখনও রাতে অদ্ভুতভাবে আলোড়ন সৃষ্টি করে, আর অনেকেই বলে তারা এখনও মাঝে মাঝে মেহেরুনের কান্নার শব্দ শোনে। বন্ধুরা, এই ছিল ঘটনাটি অনেক সুন্দর লেগেছে আশা করি। ঘটনাটা ছিল গ্রামের ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আপনারা অনেকেই শুনতে চান। আমাকে বলেন, মেসেজে, ইমেইলে বলেন, ভাই গ্রামের মাছ ধরার ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে চাই। এমনই ঘটনা লিখে পাঠিয়েছিলেন যিনি, তাকে জানা অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কমেন্ট বক্স খোলা আছে, কেমন লেগেছে বলতে বলবেন না। বন্ধুরা, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী ঘটনা লিখে পাঠিয়েছেন বগুড়া থেকে আলামিন হোসেন ভাই। তিনি যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন তার নাম হলো চর কালীগঞ্জের রহস্যময় পাশ বাগান। তিনি ঘটনাটা শুনেছিলেন তার এক দাদুর কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি বলার আগে একটা কথা, আপনারা যখন ঘটনাগুলো শোনেন তখন সেই ঘটনাটা নিজের সাথে ঘটে যাচ্ছে এমন একটা অনুভব করবেন। দেখবেন ঘটনাটা আরও দ্বিগুণ তিগুণ আপনার ভয়ঙ্কর হয়ে উঠছে। তো বন্ধুরা, তিনি ঘটনাটা যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। চর কালীগঞ্জের নামের ছোট একটি গ্রাম। এটি মেঘনা নদীর
তীর ঘেঁষে অবস্থিত। গ্রামের মানুষ সরল প্রকৃতির, বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই গ্রামে এমন একটি স্থান রয়েছে যা দিনের বেলাও লোকজন যাইতে ভয় পায় এবং বেশিরভাগ মানুষই এই জায়গাটি এড়িয়ে চলে। গ্রামের উত্তর প্রান্তের পুরনো সেই বাঁশবাগানের কথাই বলছি বন্ধুরা। ঘটনাটি ঘটে ১৯৯৫ সালের দিকে। এই বাঁশবাগানে গ্রামের এক যুবক, নাম তার মফিজ মিয়া, নিখোঁজ হয়ে যায়। মফিজ গ্রামের একজন জনপ্রিয় যুবক ছিল। তাকে শেষবার দেখা গিয়েছিল সন্ধ্যার দিকে বাঁশবাগানের পাশ দিয়ে বাড়ি ফেরার সময়, কিন্তু সে তার বাড়ি ফিরেনি। পরের দিন সকালে গ্রামের কিছু লোক বাঁশবাগানের ভিতরে তার নিথর দেহ আবিষ্কার করে। দেহটি দেখে মনে হচ্ছিল মফিজ যেন কোনো অজানা আতঙ্কে মারা গিয়েছে। তার মুখটা ভয়ঙ্কর রকমের বিকৃত হয়েছিল, চোখগুলো ছিল লাল, যেন মৃত্যুর আগে কিছু বিভীষিকাময় দৃশ্য দেখেছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা এটিকে অপদেবতার কাজ বলে দাবি করেন। কাজেই তাদের বিশ্বাস ছিল বাঁশবাগানের ভিতর একটি প্রেতাত্মা বাস করে, তাই তারা লোকজনকে রাতে ভিতরে ঢুকতে নিষেধ করে দেন। কিন্তু কেউ কেন কিভাবে মারা যায় তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মফিজ মৃত্যুর পর থেকে বাঁশবাগানের আশেপাশে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। গ্রামের লোকেরা দাবি করে রাতে বাঁশবাগানের ভিতর থেকে কারোর কান্নার আওয়াজ শোনা যায়। আবার কেউ কেউ বলে বাঁশবাগানের ভিতর গভীর রাতে একটা সাদা পোশাক পরা নারীকে ঘুরে বেড়াতে দেখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা কৌতূহলবশত বাঁশবাগানে প্রবেশ করেছে তাদের কেউই স্বাভাবিকভাবে ফিরে আসেনি। রহিম মিয়া গ্রামের একজন সাহসী কৃষক। তিনি এইসব ভৌতিক ঘটনাকে গাঁজাখুরি বলে মনে করতেন। একদিন রাতে সাহস করে তিনি বাঁশবাগানের ভেতরে ঢোকেন। রহিমের ধারণা ছিল এসব গল্প গ্রামের লোকদের কুসংস্কারের ফসল, কিন্তু তার সেই রাতের অভিজ্ঞতা তাকে চিরদিনের জন্য পাল্টে দেয়। তিনি গ্রামের লোকদেরকে পরে জানান, বাঁশবাগানের ভিতর ঢুকে তিনি এক অদ্ভুত শীতলতা অনুভব করেন। পুরো জায়গাটা অন্ধকারে ঢেকেছিল, কিন্তু মাঝে মাঝে যেন অদ্ভুত এক ধরনের আলোর ঝলক দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি দেখতে পান দূরে সাদা পোশাক পরা একজন নারী দাঁড়িয়ে আছে। নারীটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকে। রহিম তখন দৌড়াতে শুরু করেন, কিন্তু তিনি দাবি করেন যখনই দৌড়ান নারী তার কাছাকাছি চলে আসছিল। অনেক কষ্টে তিনি বাঁশবাগান থেকে বেরিয়ে আসেন। সেই রাত থেকে রহিম মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুদিন পর তিনি ভয়ঙ্কর রকমের জ্বরে শেষ পর্যন্ত লোকটি মারাই যায়। তদন্তের চেষ্টায় কিছু সাহসী যুবক মিলে বাঁশবাগানের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেন। তারা রাতের বেলা বাঁশবাগানে ক্যামেরা নিয়ে প্রবেশ করে। তাদের সঙ্গে ছিল লাঠি, টর্চ লাইট এবং বিভিন্ন সরঞ্জাম এবং ধারালো অস্ত্র। কিছুক্ষণ অপেক্ষার পর তারা বাঁশবাগানের গভীর একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি ছিল মানুষের গংরানোর মতো, যা তাদের হৃদয় কাঁপিয়ে দেয়। এরপর হঠাৎ তাদের টর্চ লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে তারা অনুভব করে কেউ যেন তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তারা দ্রুত পালিয়ে আসে। পরে ক্যামেরা ফুটেজে দেখা যায় সেখানে এক ধরনের অস্পষ্ট অদ্ভুত রকমের ছায়ামূর্তি ঘোরাফেরা করছিল। গ্রামের এক প্রবীণ ব্যক্তি পরে জানান, বহু বছর আগে বাঁশবাগানের জায়গাটি ছিল একটি পুরনো শ্মশান। এখানে নাকি বহু লোকের মৃতদেহ দাহ করা হয়েছিল। সেই সময় এক বিধবা নারীকে তার শ্বশুর বাড়ির লোকেরা জোর করে এখানে হত্যা করে, তারপর তাকে পুড়িয়ে তার দেহ অবশেষ নষ্ট করে ফেলে। তাদের বিশ্বাস ছিল নারীটি অপয়া এবং তার কারণেই গ্রামে এই অভিশাপ নেমে এসেছে। নারীটির মৃত্যু থেকে বাঁশবাগানের ভৌতিক গল্প শুরু হয়। অনেকেই বলেন সেই নারী প্রতিশোধের আগুনে পুড়ে আত্মা হয়ে বাঁশবাগানে ঘুরে বেড়ায়। যারা তার উপস্থিতি অনুভব করে তারা আর কেউ স্বাভাবিক থাকে না। এদিকে বাঁশবাগানটিকে ঘিরে গ্রামবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। কেউ রাতের বেলা আর আশেপাশে যায় না বা যাওয়ার সাহসও করে না। গ্রামের বৈশিষ্ট্যরা বাঁশবাগানের পাশ দিয়ে হাঁটার সময় বিশেষ কিছু মন্ত্র পাঠ করেন। তারা বিশ্বাস করেন এই মন্ত্র তাদেরকে প্রেতাত্মার ক্ষতি থেকে রক্ষা করে। চর কালীগঞ্জের এই বাঁশবাগানের রহস্য আজও অমীমাংসিত। কেউ এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়, আবার কেউ বিশ্বাস করে যে সত্যি সেখানে অদ্ভুত কিছু অশুভ বাস করে। মুক্তার নামের এক ব্যক্তি ওই গ্রামেই বাস করতেন। তিনি ছিলেন গ্রামের এক চঞ্চল যুবক যার বয়স ছিল মাত্র 22 বছর। বাঁশবাগানের কাহিনী শুনে সে সবার সামনে ঘোষণা করছিলেন, সবই গুজব, প্রেতাত্মা বলে কিছু নেই।
আমি নিজে প্রমাণ করে দিব এসব গল্প মিথ্যা। মুক্তার সিদ্ধান্ত নেয় শেখ রাতে বাঁশবাগানের ভিতর কাটিয়ে আসবে এবং সবাইকে দেখাবে এসব সবই কাল্পনিক, মনের ভয়। প্রেতাত্মা বলে এই পৃথিবীতে কিছু নেই। গ্রামের লোকজন তাকে সাবধান করার চেষ্টা করলেও সে কারোর কথা শোনেনি। তার বন্ধু ছালাম তাকে সতর্ক করে বলছিল, বাঁশবাগানে ঢোকা মানেই নিজের জীবন নিয়ে খেলা করা, বন্ধু তুই যাস না। তবে মুক্তার এসব কথা কর্ণপাত করেননি। সে দৃঢ়তার সঙ্গে বলে, ভয় কেবল দুর্বল মনের মানুষদের জন্যই। আমি এই রহস্য ফাঁস করেই ছাড়ব। আমি তোমাদের মতো দুর্বল মনের মানুষ নই। সেই রাতে মুক্তার একটি মশারি, লাইট এবং কিছু শুকনো খাবার নিয়ে বাঁশবাগানে প্রবেশ করে। গ্রামের কয়েকজন সাহসী যুবক দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল, যেন মুক্তারের কোনো বিপদ হলে তারা সহজেই তাকে সাহায্য করতে পারে। তারা বাঁশবাগানের বেশ দূরেই অবস্থান নিয়েছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। মুক্তার বাঁশবাগানের মাঝখানে একটি জায়গা খুঁজে বসলে সে গ্রামের লোকদের উদ্দেশ্যে মজা করেই উচ্চস্বরে বললেন, দেখুন এখানে কিছুই নেই, শুধু নিরিবিলি বাঁশঝাড়। এত ভয় পাওয়ার কি আছে? বুঝলাম না। পরের দিন সকালে মুক্তারকে বাঁশবাগানের ভিতর অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখের চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। মুক্তারকে দ্রুত গ্রামের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তার কথা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না। সে শুধু বলতে থাকে, সে আমাকে ডাকছিল, আমি পালাতে পারছিলাম না, এতটুকুই। কেউ মুক্তারকে বিস্তারিত কিছু জিজ্ঞাসা করলে সে কান্নায় ভেঙে পড়তো। কয়েকদিন পর মুক্তার এতটাই মানসিক ভারসাম্য হয়ে পড়ছিল যে তাকে শহরের একটি মানসিক হাসপাতালেই পাঠাতে হয়। পরবর্তীতে মুক্তার সুস্থ হয়ে পুরো ঘটনাটি গ্রামবাসীদেরকে জানায়, যা শোনার পর তাদের শরীর শীতল হয়ে যায়। মুক্তার জানান তিনি বাঁশবাগানের মাঝখানে বসেছিলেন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে অদ্ভুত শব্দ শুনতে পান তিনি, যা ছিল মেয়েলি হাসি, বাতাসের গুঞ্জন এবং বাঁশের পাতা নড়াচড়ার শব্দ। এরপরেই হঠাৎই এক মুহূর্তের মধ্যে একটি সাদা ছায়ামূর্তি তার সামনে চলে আসে এবং আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। এবং সেই মূর্তি থেকে একদম শীতল ঠান্ডা বরফযুক্ত বাতাস তার শরীরে এসে লাগে। তারপর মুক্তার আর কিছু মনে নেই। এই ঘটনার পর গ্রামবাসীরা আর কখনোই সন্ধ্যার পর বাঁশবাগানের আশেপাশে দিয়ে চলাফেরা করতে সাহস পেতেন না। এমনকি দিনের বেলাতেও সবাই দল ভেদে সাবধানে চলাফেরা করতেন। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে আমি আপনাদের সাথে দুটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করলাম। বন্ধুরা, এই ধরনের ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনারা নিয়মিত এই ধরনের ঘটনাগুলো, ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।